তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমরা আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আমাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর্থিক ব্যবস্থাপনার গোলগুলা কি, মানে উদ্দেশ্য কি, আর ডেফিনেশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজারের সংজ্ঞা শিখবো আমরা, দুটি সহজ ফাংশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজার এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কার্যাবলী শিখবো। গোলের ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে, এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদেরকে আমি বলে রাখি, গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই যে যতটুকু আলোচনা আছে এই গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সবগুলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রতি বছরে এখান থেকে একটা প্রশ্ন আসে, সো এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি টপিকস। যে শিক্ষার্থীরা, গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজার, তো ফাইন্যান্সিয়াল ম্যানেজারের যে গোল রয়েছে, উদ্দেশ্য কি আগে সেটা আমাদের জানতে হবে। উদ্দেশ্য হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আসলে আমরা যে পড়বো, কেন পড়বো আমরা, তারপর হচ্ছে এটা পড়ে আমরা কি কাজে লাগাবো, মেইন কাজ কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের, সেটি হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য। তো এখানে উদ্দেশ্য হচ্ছে তাদের বেসিক্যালি তারা কি নিয়ে আলোচনা করবে। অ্যাকচুয়ালি বেসিক্যালি তারা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবে, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বা একটি ফার্মের মূল উদ্দেশ্য থাকে, অথবা আমরা এটাও বলতে পারি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা এবং আরেকটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। এখন প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মধ্যে আবার কথা আছে যে এই দুইটার মধ্যে কোনটি সবথেকে ভালো। এরকম একটা প্রশ্ন আমাদের আসে যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন দুইটির মধ্যে আমাদের কোন গোলটি সবথেকে বেশি উত্তম, ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মধ্যে কোনটি সবথেকে ভালো, এই সকল বিষয়েও কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা এটাও আলোচনা করব পরে। তাহলে আমরা প্রথম দেখলাম কি, যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা একটি ফার্মের বা একটি কোম্পানির বা একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান কাজ হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে কয়টি, দুইটি। একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা এবং একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। ফার্স্ট একটা গল্প শোনাবো, গল্পের পরে আমরা আলোচনায় চলে যাব। গল্পটা হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি গল্প বলতে যে আমাদের এই প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে আমরা একটা গাছের সাথে তুলনা করতে পারি। একটা গাছ ফল ধরে এমন একটি গাছ। এখন তুমি যদি প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে চাও, ধরে নাও এই প্রফিটটা হচ্ছে ওই গাছের ফল, আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে পুরা গাছ এবং ফল, এই টোটাল মিলেই হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আমরা চিন্তা করি। কারণ কি, দেখো, গাছের কথা যখন বলবা তখন গাছের যে কাঠ গুড়ি বলি আমরা, সেই কাঠ, গাছের পাতা, শাখা প্রশাখা এবং ফাইনালি যে ফল ধরে, এই সব কিছু কিন্তু ওই গাছের সাথে তুলনা করা হয়। এবং গাছের উদ্দেশ্য কিন্তু কি হয়, তোমার প্রফিট ম্যাক্সিমাইজেশন করা হয়, তারপরে হচ্ছে যে ডালপালা সবকিছু সুন্দরভাবে প্রোটেক্ট করা। তার মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে তোমার, আমরা বোঝাচ্ছি যেটা, সেটা হচ্ছে একটি বড় জিনিস, আর প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে ওই ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের একটি ছোট অংশ। যেমন গাছের ফল হচ্ছে ওই পুরা গাছের একটি অংশ, ছোট ক্ষুদ্র একটি অংশ, কারণ গাছটি হচ্ছে অনেক কিছু নিয়ে তৈরি হয়েছে একটা গাছ। গাছের গুড়ি, কাঠ, যেটা শাখা প্রশাখা, তারপর হচ্ছে তোমার ওই ফল, সবকিছু মিলে হচ্ছে কি গাছ। তাহলে আমরা গাছটাকে তুলনা করব ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের সাথে, আর ফলটাকে তুলনা করব প্রফিট ম্যাক্সিমাইজেশনের সাথে। এখন তুমি যদি ফল পেতে চাও তাহলে তোমাকে গাছের গোড়ায় পানি দিতে হবে, সার দিতে হবে। তাহলে মানে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে গেলেও তোমার কাজ হচ্ছে কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের একটি ক্ষুদ্র একটি অংশ। আচ্ছা, এই কথাটা ভালো করে মনে রাখো, তাহলে আমি পরবর্তীতে যে প্রশ্ন করব আনসার দিতে পারবে তোমরা। এখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে আমরা কি লিখেছি, প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে বোঝাচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন মিন্স দ্য ইনক্রিজ অফ দ্য লেভেল অফ প্রফিট থ্রু অপারেটিং অ্যাক্টিভিটিজ অফ এ ফার্ম। একটি প্রতিষ্ঠানের অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন কার্যক্রম যেটা থাকে, অর্থাৎ
প্রতিদিন যে কাজ করতে হয় সেই কাজের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের বা ফার্মের শুধুমাত্র প্রফিটটা বৃদ্ধি করাকেই বলা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। তাহলে একটি প্রতিষ্ঠান যদি শুধুমাত্র চিন্তা করে যে আমার অন্য কিছু লাগবে না, শুধু প্রফিট অর্জন করতে হবে, মুনাফা অর্জন করতে হবে, সেই অবস্থাকেই বলা হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যাকচুয়ালি হচ্ছে একটা শর্ট টার্ম কনসেপ্ট, অর্থাৎ স্বল্প মেয়াদী। প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে কেমন, স্বল্প মেয়াদের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য। 1 বছর শেষে আমার প্রফিট কত আসবে সেটা আমরা দেখবো শুধু, আদার্স কি হচ্ছে সেগুলা চিন্তা না করে শুধু আমরা দেখবো যে আমার প্রফিট কত হচ্ছে প্রতি বছরে। তাহলে এটা হচ্ছে একটা মানে বলা হচ্ছে যে দিস ইজ এ ভেরি ইফেক্টিভ শর্ট টার্ম গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তাহলে কেমন গোল, শর্ট টার্ম গোল। আর profit maximization should be the ultimate goal of a firm that may be debatable, but there is no doubt the profit is the precondition for development of a business. আমরা এটা বলতে পারি যে মানে একটি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কিন্তু প্রফিটের কোনো বিকল্প নাই, প্রফিট আমাকে অর্জন করতেই হবে। প্রফিট যদি অর্জন না করি তাহলে ওই প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব না, কারণ প্রফিট না হলে তুমি আমার প্রতিষ্ঠানের যারা মালিক থাকবে তাদেরকে কিভাবে সন্তুষ্ট রাখবে, যারা প্রতিষ্ঠানের কর্মচারী থাকবে তাদেরকে কিভাবে সন্তুষ্ট রাখবে, সেটা কিন্তু প্রফিট ছাড়া অর্জন করা সম্ভব না। সুতরাং প্রফিট অর্জন করতে হবে। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে অ্যানসাইন্ট কনসেপ্ট, অর্থাৎ প্রাচীন ধারণা। এটা পূর্বে যারা ছিল তোমার হচ্ছে তারাই প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা সাধারণত বেশি বলে থাকে। তার মানে এটা হচ্ছে একটা অ্যানসাইন্ট ধারণা, পূর্বের ধারণা। আর একটি এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমি যতটুকু লিখেছি, যদি কেউ এতটুকু লেখে তাহলে সে কিন্তু ফুল মার্কস পাবে। আমি বোঝানোর জন্য অনেক কথা বলছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে অন দ্য আদার হ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ টু ইনক্রিজ দ্য আর্নিং পার শেয়ার অফ এ ফার্ম। একটি ফার্মের ইপিএস, আর্নিং পার শেয়ার বলতে আমরা কি বুঝি, একটি শেয়ারের আয় কত, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের অনেক শেয়ার থাকতে পারে, অনেক ইনকাম হতে পারে, তো টোটাল যে নিট ইনকাম হয় সেই নিট ইনকামটাকে আমরা যখন নাম্বার অফ অর্ডিনারি শেয়ার বা ইকুইটি শেয়ার দ্বারা ভাগ করি তখন আমরা ইপিএস পাই। এই ইপিএসটা বৃদ্ধি করাকেই কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন বলে, কারণ ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার, অর্থাৎ একটা শেয়ারে আয় কত, মুনাফা কত। এই ইপিএসটা বৃদ্ধি করার মূলকেই বলা হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই দুইটা সংজ্ঞা এবং এই ফর্মুলা লিখে দিলেই কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব। তাহলে আমরা কি বলছি, দুইটা কথা। প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে আমাদের একটি প্রতিষ্ঠানের তোমার প্রফিটের লেভেলটাকে বৃদ্ধি করা, আর একটা হচ্ছে আমরা অন্যভাবে বলছি কি প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে একটি প্রতিষ্ঠানের বা ফার্মের ইপিএস, আর্নিং পার শেয়ার বৃদ্ধি করা। যেমন আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি ইপিএস ইকুয়াল সিএফএটি, সিএফএটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর আরেকটা নাম হচ্ছে কি নেট ইনকাম। ভালো করে মনে রাখবে, সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটার অন্য নাম হচ্ছে নেট ইনকাম। আমি যে কোনো একটি লিখবো আর কি পরীক্ষার খাতায়, হয় নেট ইনকাম লিখবো না হয় সিএফএটি লিখবো। ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার মানে সাধারণ শেয়ার বা আমাদের হচ্ছে কমন স্টক বলতে পারি, ইকুইটি ক্যাপিটাল বলতে পারি, ইকুইটি শেয়ার বলতে পারি। তাহলে আমরা দেখলাম প্রফিট ম্যাক্সিমাইজেশন কি। এবার আর্গুমেন্ট ইন ফেভার অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশনের পক্ষে যুক্তি, অথবা আমরা আমাদের প্রশ্ন এটাও আসতে পারে যে ফ্যাসিলিটিস অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে সুবিধাগুলা সেগুলো আমরা এখানে এই একই প্রশ্ন দিয়ে আনসার করতে পারবো। আর্গুমেন্ট ইন ফেভার অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশনের পক্ষে আমাদের কিছু যুক্তি তর্ক এখন দিতে হবে। এখানে 1 নাম্বার বলা হচ্ছে হেল্প টু ইনক্রিজ ওয়েলথ। আমি যে বলেছিলাম যে তুমি যদি সম্পদ বৃদ্ধি করতে চাও তাহলে কিন্তু প্রফিট বৃদ্ধি করতে হবে, আর প্রফিট বৃদ্ধি করলেও কিন্তু তোমার সম্পদটাও বৃদ্ধি হয়ে যাবে। তো হেল্প টু ইনক্রিজ ওয়েলথ অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন কি করে, earned profit is invested then it helps to increase net wealth of the firm. আমি যদি প্রথম বছরে প্রফিট অর্জন করি অনেক বেশি, সেটি যদি পরবর্তীতে আমি অন্য কোথাও আবার ইনভেস্ট করি তাহলে সেখান থেকে আবার প্রফিট আসবে, সেই প্রফিটটা আমার ওয়েলথ সম্পদ হিসাবে যোগ হবে।
তো যদি সম্পদ হিসাবে যোগ হয় তাহলে সেটা আমার ওয়েলথ ইনক্রিজ করতে কি করছে, হেল্প করছে। তারপর আমাদের বলা হচ্ছে ইন্ডিকেটর অফ সলভেন্সি। সলভেন্সি মানে হচ্ছে সচ্ছলতা বা আর্থিক যে মানে তোমার হচ্ছে তারল্যতা, তাই না? আমার সচ্ছলতা তো আমরা বুঝি যে আমার প্রতিষ্ঠান ভালোভাবে চলছে, এখানে কোনো ক্রাইসিস নাই, সেটা। তাহলে প্রফিট যদি বেশি হয় তাহলে সবাই বুঝে যে এদের প্রফিট বেশি, ভালো প্রফিট আসে, সুতরাং এই প্রতিষ্ঠানটির সচ্ছলতা ভালো। প্রফিট ইজ এ টেস্ট অফ ইকোনমিক এফিসিয়েন্সি, একটা কথা আছে। অর্থনীতিতে হচ্ছে প্রফিট একটা তোমার হচ্ছে টেস্টের মতো। অ্যাপারেন্টলি প্রফিট ইজ এ সিম্পল অ্যান্ড ওয়াইডলি ইউজড ইন্ডিকেটর অফ সলভেন্সি। এবং প্রফিটটাকে আমাদের মানে ব্যাপকভাবে এবং মানে সহজভাবে বলি বা শর্টলি বলি অথবা ওয়াইডলি বলি, এটা হচ্ছে প্রফিট হচ্ছে আমাদের সলভেন্সির একটা ইন্ডিকেটর, নির্দেশ প্রদান করে যে আমাদের সচ্ছলতা ভালো। আমাদের পরবর্তী বলছে হচ্ছে রিটার্ন অর রিটার্ন টু শেয়ার হোল্ডার। রিটার্ন টু শেয়ার হোল্ডার, কমন স্টক হোল্ডার যারা থাকে আর দ্য রিয়েল ওনার্স অফ দ্য কোম্পানি, অর্থাৎ দ্য কমন স্টক হোল্ডার্স আর দ্য রিয়েল ওনার্স অফ কোম্পানি। কোম্পানির মূল মালিক হচ্ছে কারা? যারা সাধারণ শেয়ারের মালিক, তারাই। আর রেগুলার প্রফিট ক্যান স্যাটিসফাই দ্য রিকোয়ার্ড অর এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য শেয়ার হোল্ডার্স। আর প্রতিনিয়ত যদি প্রফিট আসে এবং সেটাই কিন্তু শেয়ার হোল্ডাররা প্রত্যাশা করে যে আমার প্রফিট দরকার। তারপর হচ্ছে কি সোশ্যাল ওয়েলফেয়ার। তোমার যদি প্রফিট বেশি হয় তাহলে তুমি সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে তোমার, সেগুলা তুমি বা ওই প্রতিষ্ঠান কি করতে পারবে, সামাজিক দায়বদ্ধতাগুলো সঠিকভাবে পালন করতে পারবে। প্রফিটের একটা অংশ তারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বা বন্যার্তদের যখন বন্যা হয়, এখন কোভিড-19 কারণে, মহামারীর কারণে দেশ জর্জরিত, সেখানে দরিদ্র মানুষের পাশে গিয়ে প্রফিট যদি বেশি থাকে তারা দাঁড়াতে পারে, তাহলে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ তারাও করতে পারে। এরপর হচ্ছে কি প্রোটেকশন ইন্টারেস্ট অফ দ্য ওয়ার্কার। যারা আমার শ্রমিক কাজ করে তারা কিন্তু দেখে যে আমাদের সর্বশেষ প্রফিট কত আসছে। অনেক সময় প্রফিট বেশি হলে কি হয়, বোনাস দেওয়া হয়। তো সেক্ষেত্রে ওই যে আমার যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে প্রফিটের একটা অংশ দেওয়া হয়, সুতরাং তাদেরও এখানে কি থাকে, ইন্টারেস্ট থাকে, এবং তাদের ইন্টারেস্টটা আমরা ফুলফিল করতে পারি। এজন্য বলা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন also ensures the protection of interest of the workers. Different type of welfare measures can be taken for the workers if satisfactory amount of profit is earned. যদি সন্তোষজনকভাবে আমরা প্রফিট অর্জন করতে পারি তাহলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ আমরা করতে পারব। তারপর হচ্ছে কি এনশিওর গভর্নমেন্ট রেভিনিউ। সরকারের রেভিনিউটাও কিন্তু প্রফিট দিয়ে আমরা এনশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি। কি জন্য, কিভাবে? আমার যত প্রফিট হবে সরকারের কোষাগারে ট্যাক্স তত বেশি দিতে হবে, আর প্রফিট বেশি হলে ট্যাক্স বেশি যাবে, সরকারের রেভিনিউটাও তখন বেশি হবে। সুতরাং প্রফিট দিয়েও একটি দেশ চলবে, তাই না? আমাদের প্রফিট দিয়েই কিন্তু দেশ চলে, আমাদের টাকা দিয়েই কিন্তু দেশ চলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখলাম যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের কেন করা উচিত, বা প্রফিট ম্যাক্সিমাইজেশনটা আমরা কি কেন, মানে প্রফিট বৃদ্ধি করার কারণগুলো কি কি, এই কাজগুলো আমাদের কি করতে হয়, তাহলে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন আমাদের জন্য ভালো, এটা হচ্ছে যুক্তি। এবার আমরা একটু দেখব যে এর বিপক্ষে, যে কোনো কিছুর পক্ষে মতামত থাকলে বিপক্ষেও কিছু মতামত থাকে। সুতরাং আমরা একটু দেখে নেই যে এর বিপক্ষে কি কি মতামত রয়েছে। আর্গুমেন্টস এগেইনস্ট প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশনের বিপরীতে যে আমাদের মতামত, একটা হচ্ছে এমফাসাইজ অন শর্ট টার্ম প্রফিট। শর্ট টার্ম প্রফিটকে বেশি জোরদার করা হয়, আমাদের তো প্রফিট লং টার্মও দরকার। তুমি যদি একটা মেশিন দিয়ে শুধু বলো যে এই বছরেই আমার পুরো মেশিনটাকে কাজে লাগাও, শুধু প্রফিট এক বছরেই দরকার, কিন্তু তাহলে পরবর্তী বছর তোমার মেশিন নষ্ট হয়ে গেলে উৎপাদন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কর্মচারীরা থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে এখানে যুক্তি হচ্ছে কি, এখানে শুধুমাত্র শর্ট টার্ম প্রফিটের কথা চিন্তা করা হয়, এখানে লং টার্ম প্রফিটের কথা চিন্তা করা হয় না, এটা একটা অসুবিধা। আমরা কিন্তু এই প্রশ্নটা অসুবিধা হিসেবেও লিখতে পারি যে লিমিটেশন অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, এটাও আসতে পারে আমাদের।
আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ইগনোর ইউজ অফ প্রফিট। এখানে এই প্রফিটের সঠিক ব্যবহারের কথা বলা হয়নি। মানে এই যে প্রফিট কনসেপ্টের কথা বলা হচ্ছে আমাদের, এই প্রফিট ম্যাক্সিমাইজেশন এই কনসেপ্টে আমাদের সঠিকভাবে বলা হয়নি যে প্রফিটটা তুমি কোথায় কোথায় ব্যবহার করবা। এখানে বলা হচ্ছে ইন প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভস প্রফিট আর্নিংস ইজ ওনলি কনসিডারেবল ফ্যাক্টর। শুধুমাত্র প্রফিট আর্নিংসটাই করতে হবে, বাট ইউজ কোথায় করতে হবে সেটা কিন্তু আমাদের এখানে সঠিকভাবে বলা হচ্ছে না। তাহলে এটা একটা অসুবিধা। তারপর আমাদের বলছে ইগনোর রিপ্লেসমেন্ট অফ প্রফিট। প্রফিটের রিপ্লেসমেন্টের কথা এখানে আমাদের একটু ভুল লেখা হয়েছে। ইগনোর রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট, অ্যাসেট হবে এখানে। আবার বলছি 3 নাম্বার পয়েন্টটাতে আমাদের ইগনোর রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট। অ্যাসেট রিপ্লেসমেন্টের কথা এখানে বলা হয়নি। মানে ওই যে বলেছি একটা মেশিন যদি আমার এবছর নষ্ট হয়ে যায়, আগামী বছর আমি উৎপাদন করব কি দিয়া, সেই ক্ষেত্রে ওই অ্যাসেটটা আমাকে যে রিপ্লেসমেন্ট করতে হবে, প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে না, সুতরাং এটা একটা অসুবিধা। তারপর হচ্ছে কনসেপচুয়াল অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে কি একটা দ্যাট, মানে দ্বিধাহীনতা বা স্পষ্ট না, এমন অস্পষ্ট। এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে অনেকগুলো সমস্যার কথা আমরা বললাম, তাহলে কনসেপ্টটা কি ক্লিয়ার না, সুতরাং এটা একটা অসুবিধা। তো এখানে বলা হচ্ছে another limitation of the profit maximization goal is it is ambiguous। এটা হচ্ছে একটা অস্পষ্ট ধারণা। তারপর আমাদের বলা হচ্ছে কি ক্যাশ ফ্লো কনসেপ্ট ইজ নট কনসিডার্ড। এখানে ক্যাশ ফ্লো দুই ধরনের, ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো। এই যে আমি ইনভেস্ট করব সেটা হচ্ছে ক্যাশ আউটফ্লো, আর ইনভেস্ট করার পরে আমার যে প্রতি বছরে ইনকাম আসবে, প্রতি বছরে ধারাবাহিকভাবে একটা ইনকাম, ক্যাশ আমার নগদ ইনকাম আসবে, সেটা হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লো। তো প্রতি বছর প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে কিন্তু এই চিন্তাটা করা হয় না যে প্রতি বছরে ধারাবাহিকভাবে আমাদের প্রতি বছরে সমান হারে ইনকাম আসুক। ওরা চিন্তা করে যে এই বছরেই সব ইনকাম একবারই খেয়ে নিব, বেশি খাইলে কি হয় একসাথে পেট নষ্ট হয়। সুতরাং প্রফিট ম্যাক্সিমাইজেশন বলছে এই ধারণাতে যে একবারই আমাদের প্রফিট অর্জন করতে হবে, ধারাবাহিকভাবে প্রতি বছরে দীর্ঘ সময়ে আমরা অল্প অল্প প্রফিট অর্জন করি কিন্তু যেন সেটা দীর্ঘ সময়ের জন্য হয়, এটা ভালো। বাট প্রফিট ম্যাক্সিমাইজেশন সেটা করছে না, এটা একটা অসুবিধা। এবার হচ্ছে টাইম ভ্যালু অফ মানি ইজ নট কনসিডার্ড। এখানে টাইম ভ্যালু অফ মানি অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয় না। প্রফিট ম্যাক্সিমাইজেশন মিন্স maximizing the টাকা or ইনকাম অফ ফার্ম, মানে ইনকামটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। নমিনাল ভ্যালু ইজ কনসিডার্ড বাট টাইমিং অফ দ্য রিটার্ন ইজ নট কনসিডার্ড। এখানে বা নামিক বিষয়টাকে বিবেচনা করা হয়, কিন্তু আমাদের এখানে টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করা হচ্ছে না। কিভাবে? ওই যে আমি বলেছি যে আমার প্রতি বছরে ইনকাম সমান আসা উচিত, তাহলে সময়ের মানে তোমার হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, এখানে প্রতি বছর যদি ইনকাম আসে তাহলে আমাদের কিন্তু প্রফিটের পরিমাণটা বেশি হয়। আর প্রতি বছরটাতে কি সময় বোঝাচ্ছে, এই প্রতি বছর ইনকামটাকে তারা বিবেচনা না করে একবারই তার ইনকাম করতে চায়। সুতরাং টাইম ভ্যালু অফ মানি এখানে বিবেচনা করা হচ্ছে না। রিস্ক ইগনোর, ঝুঁকি বিবেচনা করা হচ্ছে না। এই যে বলেছি আমার যে মেশিন দিয়ে এইবারই ইনকাম করতে হবে, কর্মচারী কর্মকর্তা আছে ওদেরকে প্রেসার দিয়ে এই বছরই আমার সব প্রফিট অর্জন করতে হবে, এটা যদি করতে চাই কর্মকর্তা কর্মচারীরা অসুস্থ হয়ে যাবে, মেশিন নষ্ট হয়ে যাবে, সেই ঝুঁকির কথা এখানে বিবেচনা করা হয় না। সুতরাং এটা একটি অসুবিধা। অনেকগুলো অসুবিধার কথা বলেছি আমরা, তাহলে আশা করি এই অসুবিধাগুলো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তাহলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আমরা একটু দেখি। সম্পদ সর্বাধিকরণ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সম্পদ বলতে কি বুঝাইলাম যে সমস্ত কিছু আমার প্রতিষ্ঠানের যা কিছু আছে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এরাও কিন্তু আমাদের সম্পদ, এদেরকে বলা হয় কি হিউম্যান অ্যাসেট, মানব সম্পদ। তারপরে আমার প্রতিষ্ঠানের ফার্নিচার, বিল্ডিং, আমার প্রতিষ্ঠানের কম্পিউটার যদি থাকে, ল্যাপটপ, তারপরে তোমার হচ্ছে তো বড় বড় মেশিন, সব কিন্তু আমাদের অ্যাসেট। এই সব কিছুই আমাকে কি করতে হবে, সঠিকভাবে
মানে মেনটেন করতে হবে যেন সবকিছু ভালো থাকে। আবার প্রফিট এটাও আমার কিন্তু ওয়েলথের একটি অংশ, আমরা কাজ দিয়ে যেমন বোঝাইলাম। সুতরাং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে আমার প্রতিষ্ঠানের সবকিছু ভালো রাখা, সব অ্যাসেট, সবগুলো অ্যাসেট, আমি বলেছি না আমাদের প্রতিষ্ঠানে যা কিছু আছে সবগুলাই কিন্তু মালিকের জন্য অ্যাসেট। এই জন্য এখানে বলা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন মিন্স দ্য ইনক্রিজ অফ লেভেল অফ অ্যাসেট থ্রু অল অ্যাক্টিভিটিস অফ এ ফার্ম। ফার্মের সকল ধরনের কার্যাবলী, কার্যাবলী তো দুই ধরনের, অপারেটিং অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে কি লং টার্ম অ্যাক্টিভিটিস, তাই না, অন্যান্য অ্যাক্টিভিটিস। এই সব কিছু অ্যাক্টিভিটিস দ্বারা আমরা আমাদের মূল কাজ থাকবে আমার অ্যাসেটটাকে ইনক্রিজ করা। হিউম্যান যারা আছে, ওয়ার্কার যারা আছে, তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে তুমি যদি ভালোভাবে এফিশিয়েন্ট করতে পারো, দক্ষ করতে পারো, তাহলে কিন্তু তোমার কাজের গতি বৃদ্ধি পাবে, প্রফিটটা আরো বেশি আসবে, অন্যান্য অ্যাসেট গুলো রক্ষা করা যাবে। আবার প্রফিট বেশি আসলেই কিন্তু আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমরা এটা এটা কি ধরনের প্ল্যান, এটা হচ্ছে লং টার্ম ওয়ার্ক বা লং টার্ম ইফেক্ট অফ দ্য ফার্ম ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবং এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য অনেক দিন, বা একটি প্রতিষ্ঠান অনেক দিন টিকে থাকবে সেটা এখানে বিবেচনা করা হচ্ছে। আর হচ্ছে কি আমাদের the plan বলছে যে profit maximization increase of the wealth of the firm through efficient use of profit can be termed as wealth maximization। আমাদের এখানে আরেকটা কথা বলা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলতে বোঝাচ্ছি যে নিট প্রেজেন্ট ভ্যালু, প্রতিষ্ঠানের নিট প্রেজেন্ট ভ্যালুটাকেও বৃদ্ধি করাকেও কিন্তু আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলে থাকি। তাহলে বলছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইন্ডিকেটস দ্য ম্যাক্সিমাইজেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নিট বর্তমান মূল্য এটা বৃদ্ধি করাকেও কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলা হচ্ছে। তারপর হচ্ছে আমরা আরেকটি কথা এখানে সুন্দর করে লিখেছি, অন দ্য আদার হ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ টু ইনক্রিজ দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ এ ফার্ম। একটি ফার্মের টোটাল মার্কেট ভ্যালু বৃদ্ধি পেলে পাওয়াকেই বলা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আমি কিন্তু এই কথাও ইনডিরেক্টলি বলে ফেলেছি যে প্রতিষ্ঠানের সবকিছু, যত সম্পদ আছে, যত কিছু আছে, সবকিছু ভ্যালু মানে সুন্দরভাবে তোমার হচ্ছে মেনটেন করা, সুন্দরভাবে মেনটেন করলেই কিন্তু তোমার সবকিছুর মূল্য আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আর মূল্য বৃদ্ধি পেলেই পাওয়া মানে কি মার্কেট ভ্যালু বৃদ্ধি পাওয়া। তাহলে একটি প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু বৃদ্ধি পাওয়াকেই বলা হচ্ছে কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এই দুইটা কথা যদি লিখতে পারো, আর একটা কথা আমি বলেছি যে নেট প্রেজেন্ট ভ্যালু ইনক্রিজ করা, তিনটি কথা, এবং ফর্মুলাটা যদি দিতে পারি আমরা ফুল মার্কস পেয়ে যাব। এখানে বলা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইকুয়াল প্রাইস পার শেয়ার ইনটু নাম্বার অফ শেয়ার। দেখো একটা শেয়ারের দাম কে যদি আমার টোটাল নাম্বার অফ শেয়ার যা থাকবে গুণ করলে কিন্তু টোটাল ভ্যালু পাওয়া যাবে, আর এই টোটাল ভ্যালুকেই বলা হচ্ছে কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। যে শিক্ষার্থীরা আমার কথায় আলোচনায় তোমাদেরকে কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানাবে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এই দুটার মধ্যে কোনটি সবথেকে ভালো? প্রফিট ম্যাক্সিমাইজেশন ভালো নাকি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ভালো? কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের জন্য একটা আনসার, মানে কোশ্চেন, তোমরা এটা আনসার দিবে, দেখি কে আনসার দিতে পারো দ্রুত। প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব আর্গুমেন্টস ইন ফেভার অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অর, আর এই যে আর্গুমেন্ট ইন ফেভার অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা সম্পদ সর্বাধিকরণের পক্ষে যুক্তি। আর এই প্রশ্নটা আমরা অন্যভাবে বলতে পারি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ বেটার দ্যান প্রফিট ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনের থেকে ভালো। এটা দুইটা প্রশ্ন এখানে। এখন তো ম্যাক্সিমাইজেশন কেন ভালো, বা এটা কেন এর পক্ষে যুক্তি, অথবা এর সুবিধা কি? এখানে বলা হচ্ছে এমফাসাইজ অন লং টার্ম গ্রোথ, এখানে লং টার্ম গ্রোথটাকে বিবেচনা করা হয়। দেখো লং টার্ম টাকে তুমি যদি বিবেচনা করো তাহলে তুমি শর্ট টার্মকেও কিন্তু বিবেচনা করতে পারছো, তাহলে লং টার্ম চিন্তা করলে শর্ট টার্ম হয়ে যাচ্ছে। প্রফিট ম্যাক্সিমাইজেশন শুধুমাত্র শর্ট টার্ম চিন্তা করে, আর লং টার্ম চিন্তা করে কে? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। অর্থাৎ এখানে দুইটাই চিন্তা করা হয়ে যায় অটোমেটিক্যালি, যে আমার প্রতিষ্ঠানের দীর্ঘদিন থাকবে এবং প্রতিষ্ঠানের ইনকাম অনেক দিন দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পেতে থাকবে, প্রতি বছরে এটা যেন বৃদ্ধি পেতে থাকে।
দুই নম্বরে হচ্ছে আমাদের কনসিডারেশন অফ রিস্ক, এখানে ঝুঁকি বিবেচনা করা হয়। All business activities are influenced by different types of risk. সকল ব্যবসায় প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের কি থাকে, ঝুঁকি থাকে। But risk is not considered in the profit maximization. Profit maximization এর risk বিবেচনা করা হয় না, but uh, uh, wealth maximization is considered the risk. Wealth maximization এ আমাদের রিস্কটাকে বিবেচনা করা হয়, অর্থাৎ চিন্তা করা হয় যে এই বছর এরকম আমি মেশিন দিয়ে উৎপাদন করছি, কর্মচারীদের দিয়ে কাজ করছি, আগামী বছরও কিন্তু এটা করতে হবে, সুতরাং তাদের যে ঝুঁকি রয়েছে সেটা যেন তাদের ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টাও এখানে চিন্তা করা হয়। তারপর হচ্ছে কনসিডারেশন অফ টাইম ভ্যালু অফ মানি, এখানে টাইম ভ্যালু অফ মানি বিবেচনা করা হয়। বেস্ট ইউজ অফ প্রফিট, প্রফিট যেটা হয় সেটাকে সঠিকভাবে কাজে লাগানো হয়। যারা শেয়ার হোল্ডার থাকে তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়, আবার আমার প্রফিটটা প্রতিষ্ঠানে কিছু অংশ রেখে দেওয়া হয়, সেটা রেখে দিয়ে তারা কি করতে পারে, পরবর্তীতে এটা আবার ইনভেস্ট করে ক্যাপিটাল হিসেবে কাজে লাগাতে পারে। তারপর বলা হচ্ছে আমাদের কনসিডার অফ ক্যাশ ফ্লো, এখানে ক্যাশ ফ্লো বিবেচনা করা হয়, ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লোর কথা এখানে বিবেচনা করা হয়। তারপর এমফাসাইজ অন নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের নেট প্রেজেন্ট ভ্যালুর কথা এখানে বিবেচনা করা হয়। প্রোটেক্টিং ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার্স, শেয়ার হোল্ডারদের যে আশা আকাঙ্ক্ষা থাকে সেটাও এখানে তাদেরটা রক্ষা করা হয়। কারণ আমরা বলেছি ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের একটি অংশ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হয়, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে গেলে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হয়। আর ওই প্রফিট আমরা যদি শেয়ার হোল্ডারদের দিই তাহলে তারা সন্তুষ্ট থাকে, আবার প্রতিষ্ঠানের যারা শেয়ার মালিক থাকে তারা কিন্তু দেখে যে আমার অন্যান্য অ্যাসেট গুলাও ভালো আছে কিনা। সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হলে আমরা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। বেস্ট ইউজ অফ রিসোর্সেস, আমাদের প্রতিষ্ঠানে যে সম্পদগুলো থাকে, পৃথিবীতে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো সঠিকভাবে কাজে লাগানো যায় এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য। শিক্ষার্থীরা আমাদের এবার চলে যাব আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজার কি। এখানে বলা হচ্ছে আর্থিক ব্যবস্থাপককে, সহজ কথায় একজন ম্যানেজার যিনি একটি প্রতিষ্ঠানের সকল আর্থিক বিষয় দেখাশোনা করেন তাকেই বলা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ম্যানেজার। তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজার একজন ব্যক্তি, ফাইন্যান্সিয়াল ম্যানেজার ইজ এ পারসন, তাই না, যে একটি প্রতিষ্ঠানের সকল আর্থিক দিকগুলো বিবেচনা করে, দেখে যে কোথা থেকে অর্থ সংগ্রহ করা যাবে, তারপরে কোথায় ইনভেস্ট করতে হবে, এই কোথায় ইনভেস্ট করলে আমার ঝুঁকি বেশি, ইনকাম বেশি, ঝুঁকি কম, ইনকাম কম, সব কিছু কিভাবে ইনভেস্ট করব, সবকিছু যে মালিকের পক্ষে কাজ করে তাকে বলা হয় কি ফাইন্যান্সিয়াল ম্যানেজার। এই জন্য আমরা বলেছি দ্য টার্ম ফাইন্যান্সিয়াল ম্যানেজার রেফার্স টু এনিওয়ান রেসপন্সিবল, যে কোনো একজন ব্যক্তি দায়ী থাকে ফর সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট অর ফাইন্যান্সিং ডিসিশন, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের জন্য এবং আর্থিক যে সিদ্ধান্তগুলো থাকে সেই সিদ্ধান্তগুলোর জন্য যে ব্যক্তি দায়ী থাকে তাকে বলা হয় কি আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজার। ফাইন্যান্সিয়াল ম্যানেজার এনশিওর এফিশিয়েন্ট হ্যান্ডলিং অফ বোথ রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল ম্যানেজার মানে দক্ষভাবে রিয়েল এস্টেট এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলাতে বিনিয়োগের বিষয়টা আমাদের কি করে, নিশ্চিত করে। তার মানে সহজ কথা, একটি প্রতিষ্ঠানের মালিকের পক্ষে যে ব্যক্তি বিভিন্ন ধরনের আর্থিক পরিকল্পনা তারপরে হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে সেই ব্যক্তিকে বলা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ম্যানেজার। ওকে, আমরা নেক্সট চলে যাব ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ কি। এখানে দুইটা প্রশ্ন একই, একটা হচ্ছে ফাংশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজার অথবা ফাংশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো কি কি কাজ করে দেখো, কোঅপারেশন করে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজার কি করে, আমাদের প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে সাহায্য করে, অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হ্যাজ টু এনশিওর মিউচুয়াল কোঅপারেশন অ্যামং দ্য ডিপার্টমেন্ট। আমাদের একটি প্রতিষ্ঠানের যে ডিপার্টমেন্টগুলো থাকে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, কিন্তু কেউ উৎপাদন বিভাগ থাকে,
তারপরে হচ্ছে তোমার সেলস বিভাগ থাকে, পারচেস ডিপার্টমেন্ট থাকে, তারপরে তোমার হচ্ছে যারা ডিসিশন মেকিং করে তাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে। সবগুলা ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে কে? এখন ফাইন্যান্সিয়াল ম্যানেজার অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে অর্গানাইজিং ফাইন্যান্সিয়াল স্টাফ, স্টাফদেরকে কি করে? সংগঠিত করে। Another major function of the financial management is to assign responsibilities among the departmental staff and to provide necessary direction for proper রেসপন্সিবিলিটিস। তার মানে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য স্টাফ যারা থাকে তাদেরকে বিভিন্নভাবে অর্গানাইজ করে, বিভিন্নভাবে সংগঠিত করে, তাদেরকে পরিচালিত করে কে? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজার। রিলেশনশিপ উইথ স্টেক হোল্ডার। এখানে একটু বলি, স্টেক হোল্ডার, তোমরা স্টক হোল্ডারের নাম শুনেছো, বাট স্টেক হোল্ডারের নাম শুনেছো কিনা আমি জানি না। তো স্টেক হোল্ডার বলতে কাদেরকে বোঝায়? স্টক হোল্ডার এবং স্টেক হোল্ডার দুটোর ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। স্টক হোল্ডার হচ্ছে যারা শেয়ারের মালিক, তাদেরকে বলা হয় কি? স্টক হোল্ডার। আর স্টেক হোল্ডার হচ্ছে একটি প্রতিষ্ঠানের ওই শেয়ারের মালিক, তারপরে হচ্ছে পাওনাদার, ঋণদাতা, তারপরে শ্রমিক, কর্মকর্তা কর্মচারী, সরকার, এই সবাইকে কিন্তু স্টেক হোল্ডার বলে। তাহলে স্টেক হোল্ডার কারা? একটি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা, যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল পক্ষকে বলা হয় স্টেক হোল্ডার। এই যে স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সাথে রিলেশনশিপ করা, একটা ভালো সম্পর্ক গঠন করাও কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ। তারপর হচ্ছে প্রোটেক্টিং শেয়ার হোল্ডার ইন্টারেস্ট। এটা তো বুঝোই, শেয়ার হোল্ডারদের যা চাওয়া পাওয়া, যে প্রফিট তারা পাবে, লভ্যাংশ পাবে, সেটা যেন মেটাতে পারে, সে কাজটা করা। রিস্ক ম্যানেজমেন্টের কাজ করা, ঝুঁকি নিয়ে কাজ করে, যে ঝুঁকি কোথায় বেশি আছে কম আছে, তো ঝুঁকি কম আছে এবং ইনকাম বেশি আছে, এরকম ক্ষেত্রগুলো বিবেচনা করে তারা ফাইন্যান্সিয়াল ম্যানেজার অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অ্যানালাইসিস অফ ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটের কথা বলেছি লাস্ট ক্লাসে। এই ক্যাপিটাল মার্কেট নিয়ে অ্যানালাইসিস করার কাজ করে কে? এই ক্যাপিটাল মার্কেট নিয়ে অ্যানালাইসিস করে হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ফান্ড রেইজিং, কিভাবে ফান্ড বৃদ্ধি করা যায়। বিজনেস ইজ কন্টিনিউয়াস প্রসেস, তাই না? Initial investment is not ultimate one, rather or to meet the increasing needs and to ensure the expected growth of firm investment is fixed asset or current asset. তার মানে ফান্ডটা তো একদিনের জন্য না, একবারই ইনভেস্ট করেছি আর ইনভেস্ট করব না এমন না, আমাদের তো আরো টাকার দরকার হয়। সেই টাকাগুলো রেইজ করা, কোথা থেকে আসবে, কিভাবে নিয়ে আসবো আমরা, সবকিছু কাজ করে কে? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজার। ইনভেস্টমেন্ট ডিসিশন, বিনিয়োগ সিদ্ধান্ত নেয়। তারপরে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নেয়। আর্নিং রিলেশন, রিটেনশন এন্ড ডিস্ট্রিবিউশন, আমরা যে আয় করব তার কতটুকু অংশ শেয়ার মালিকদেরকে প্রদান করব আর কতটুকু অংশ প্রতিষ্ঠানে রেখে দিব, এই সিদ্ধান্তটাও আমাদের কে নেয়? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অর ফাইন্যান্সিয়াল ম্যানেজার। শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে, তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিব। আমি ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন প্রফিট ম্যাক্সিমাইজেশন এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এবং আমি যে আলোচনা করেছি যদি এটা বুঝো তাহলে তোমরা এটা লিখতে পারবা এই প্রশ্নটি। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা এই যতটুকু পড়ালাম এগুলা আবার বারবার শুনবে ভিডিওটি দেখে, অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা এইটা নিয়ে নিতে পারো, আমাদের যে কি বলে এটা, স্লাইডগুলো রয়েছে, নিতে পারো, নিয়ে তাহলে তোমাদের জন্য পড়তে হবে, তোমাদের জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ অল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দের মধ্যে থাকো আর লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।